কি এই যেমন যুবকদেরকে আজকে আমরা এই মেধা শূন্যতা করে দিচ্ছি, তাদেরকে চাকরি থেকে দূরে ঠেলে দিচ্ছি, অযোগ্যদেরকে যোগ্য স্থানে এনে বসাচ্ছি, আসলে এটা কিন্তু একটা কিয়ামতের আলামত। ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজির সা, যে অযোগ্যদেরকে নেতৃত্বে দেওয়া হলে কিন্তু তোমরা কিয়ামতের অপেক্ষা করতে পারো, এটা একটা হাদিস। আমাদের দেশে যেটা হয়েছে দেখা গেছে যারা মুক্তিযোদ্ধার যে কোঠাগুলো আছে সেটা কিন্তু একদম মানে আমাদের কি বলে যে ঘাড়তেরা বলে আর কি আমাদের বাংলা ভাষা। এই দেশ মানুষ স্বাধীন করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশে রক্তপাত হোক দ্বিতীয়বার, এটা কিন্তু কোনো মুক্তিযোদ্ধারা, প্রকৃত মুক্তিযোদ্ধারা চায় না। আজকে আমাদের এই দেশের সন্তানরা, সূর্য সন্তানরা রাস্তায় রাস্তায় তারা মিছিল করছে যে একটা দাবি নিয়ে, কোটা সংস্কারের দাবি নিয়ে। আসলে এই কোটা যে আমাদের দেশে এটা প্রচলন হয়েছে, আসলে এই প্রচলনটা কে করেছিল, আসলে কবে থেকে এই প্রচলনটা হয়েছিল, কবে থেকে এই আইনটা হয়েছিল? আজকের এই ছেলেগুলো যেই দাবিতে, কোটা সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছে, আসলে এই কোটা জিনিসটা আসলে বাংলাদেশে কবে থেকে আসে আসলে? এইটা এটা নিয়ে যদি আপনি একটু কথা বলতেন, বা আপনি যদি এই বিষয়ে কিছু আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। জি। একটি সমসাময়িক প্রশ্ন আপনি করেছেন। ইদানিং কয়েকদিন যাবত আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ভাইয়েরা মাঠে ময়দানে আন্দোলন করছে এই কোটা সংস্কারের দাবিতে, বা কোটা আন্দোলন নিয়ে করছে। তো আসলে আমাদের সকলেরই এই প্রশ্নটি আপনার না, সকলেরই আসলে একটা প্রশ্ন, এবং সকলেরই জানা উচিত যে বাংলাদেশে কোটা ব্যবস্থা কখন থেকে শুরু হয়েছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে 1971 সালে, 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়। সেই সংবিধানের সময় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কোটা ব্যবস্থা চালু করে। কী উদ্দেশ্যে চালু করে? তার উদ্দেশ্যটা কিন্তু সুন্দর ছিল এবং সময় উপযোগী ছিল। কারণ তখন একটা রাষ্ট্র যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার আগে রাষ্ট্রের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার ওই রাষ্ট্রটি হয়। সেক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি বা অর্থনৈতিকভাবে ওই দেশটি কিন্তু পঙ্গু হয়ে যায় এক কথায় বললে। সেক্ষেত্রে অনেক মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা এগুলো থেকে অনেক দূরে ছিল। আচ্ছা। বিশেষ করে আপনি যে শ্রেণীর কথা আমি বলতে চাচ্ছি, যেমন মুক্তিযোদ্ধা যারা অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধে, ওই মুক্তিযোদ্ধারা মূলত সবাই তো ধনী বা সবাই বড় লোক এরকম ছিল না, কিছু গরিব ছিল, কৃষকরাও ছিল। হ্যাঁ, কৃষকরাও ছিল, বিভিন্ন শ্রেণীর মানুষ ছিল। এবং এছাড়াও কিছু জনগোষ্ঠী এরকম ছিল যে যারা সমাজের বা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বহুত দূরে ছিল, উপজাতি ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠী ছিল। তো সকলের প্রতি কিন্তু লক্ষ্য করে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কোটা ব্যবস্থা শুরু করেন। সেটা ছিল 1972 সালে। তখন কোটার বিন্যাসটা এরকম ছিল যে 100% মধ্যে 40% ছিল জেলা কোটা, জেলা ভিত্তিক কোটা দেওয়া হয়েছে। আর মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে 30%, নারীদের জন্য 10%, আর সাধারণ শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে 20%। মানে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন হচ্ছে এই কোটা আইন করেন কিংবা কোটা ব্যবস্থা চালু করেন, তখন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য এখনকার যে আইনটা আছে 45%, সেটা ছিল তখন মাত্র 20%। জি, 20%। যেহেতু তখনকার লেখাপড়াটা খুবই কম ছিল, সেই ক্ষেত্রে হয়তো তাকিয়ে হয়তো বা এই আইনটা করা হয়েছিল। তখন মুক্তিযোদ্ধাদের ছিল হচ্ছে 30%। হ্যাঁ, তারপরে 1976 সালে প্রথমবারের মতো এই কোটা সংস্কার করা হয়। তখন তার বঙ্গবন্ধু ছিল না, তখন যারা বঙ্গবন্ধু 75-এ বঙ্গবন্ধু নিহত হয়। আচ্ছা, 76-এ প্রথমবার যখন সংস্কার করা হয় তখন বেশি কিছু পরিবর্তন আনা হয় না কোটা, মানে এই কোটা ব্যবস্থা আবার 1976 সালে এসে এটা সংস্কার করা হয়। আচ্ছা, সেখানে সংস্কার বেশি ব্যবধান করা হয় এরকম নয়। সেখানে আগে যে 40% ছিল জেলাভিত্তিক, সেখান থেকে 20% কমিয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য 20 থেকে 40% তাদের কোটাটা বাড়িয়ে দেওয়া হয়। এইভাবেই ছিল, মানে এর মধ্যে অত পরিবর্তন আসেনি। তারপর আমরা যতটুকু জানি যে 1985 সালের দিকে এসে মনে হয় কোটা ব্যবস্থাটা আবার একটু সংস্কার হয়। জি জি, 1985 সালে দ্বিতীয়বারের মতো কোটা সংস্কার করা হয়। এক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন কিন্তু কোটার মধ্যে আসে 1985 সালে এসে। 85, কারণ 1976 সালে যে পরিবর্তন এসেছে সেখানে অত বেশি না, সেখানে স্বাভাবিক ছিল। সেখানে 20% শুধু বাড়িয়ে শিক্ষার্থীদের জন্য 20%, মানে জেলা থেকে 20%। আমি বলি, আমি যতটুকু জানি 1985 সালে তখন
হচ্ছে শিক্ষার্থীদের জন্য ওই আগে যেই কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের যে 40% ছিল সেটা 1985 সালে তখন 1985 ক্ষমতা 5% ছিল, হ্যাঁ ক্ষমতা জি। ছিল তখন হচ্ছে প্রেসিডেন্ট জেনারেল এরশাদ। তখন জেনারেল জি, এরশাদ জেনারেল ছিলেন, এরশাদ ছিলেন। জেনারেল এরশাদ তিনি সেখানে ক্ষমতায় 5% ছিলেন। বাড়ে শিক্ষার্থীদের জন্য করা হয়েছে 45%। 45%। আর হ্যাঁ, মুক্তিযোদ্ধার কোটা কিন্তু আগের অবস্থায় ছিল 30%। হুম, আর জেলা কোটা যেটা 20% ছিল সেখান থেকে কিন্তু জেলা কোটা করা হয়েছে 10%। হুম। আর সেখান থেকে 5% দেওয়া হয়েছে। ও 1985-তে কিন্তু প্রথমবার উপজাতি বা যেটাকে ক্ষুদ্র নিগোষ্ঠী বলে মানে তাদের যেটা জন্য হচ্ছে আপনি যেটা বলছেন যে ইয়া থেকে 20% যে জেলা কোটা জেলা কোটা ছিল ছিল সেখান থেকে যেটা মূলত। 1976 সালে সংস্কার করেছিল সেটা 40% ছিল, সেটাকে তখন কমিয়ে হচ্ছে জি। 20% নিয়ে আসে, যারা হচ্ছে 1976 সালে ক্ষমতাসীন হ্যাঁ। রাষ্ট্রের ক্ষমতাসীন আর দায়িত্বে যারা ছিল, 1985 সালে এসে কিন্তু সেই সেটাকে 20% থেকে আরো কমিয়ে এনে সেইখান থেকে 5% বাড়িয়ে দেয় হচ্ছে মেধাবীদের জন্য, হ্যাঁ, এবং মেধাবীদের জন্য। আর 5% হচ্ছে নিয়ে যায় হচ্ছে ক্ষুদ্র উপজাতি ক্ষুদ্র যারা নিগোষ্ঠীর হচ্ছে জন্য। নিগোষ্ঠী আছে তাদের জন্য হচ্ছে জন্য। 5%। আর তার মানে আর জেলাতে যে কোঠাগুলো ছিল তখন সেটা 10%-এ আসে, জি, তাই তো? জেলা কোটা 10%। হ্যাঁ, আর নারীদের জন্য আগের মতোই 10%। আর বাকি মুক্তিযোদ্ধাদের জন্য আগের মতোই 30% বরাদ্দ দেওয়া হয়েছে। তার মানে 1985-তে একটা বড় ধরনের কোটা কিন্তু পরিবর্তন হয়। এরপর আর কোনো পরিবর্তন হয়নি। 1996-তে যখন প্রথমবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তৃতীয়বারের মতো কিছুটা সংস্কার করা হয় কোটার মধ্যে। সেক্ষেত্রে পরিবর্তনটা এরকম যে 1972 সালে যে উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু সংবিধানে আপনার বলা হয়েছে যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের জন্য। কিন্তু 1996-তে এসে 96-তে এসে যে যিনি হচ্ছে বাংলাদেশের এখনকার সরকার, এখন যারা ক্ষমতায় যারা আছেন ক্ষমতায় আছে তারা দেখছেন যে 1996-তে এসে তো ওইরকম মুক্তিযুদ্ধ অনেকে মারা গেছে বা অনেকে এমন অবস্থা আছে যে তাদের চাকরি করার বয়স শেষ, হ্যাঁ, অথবা তারা এখন চাকরি করতে পারবে না, বয়স বেড়ে গেছে। তো এই জন্যই তখন মূলত বেশি কিছু সংস্কার না করে হচ্ছে জি। যারা নাতিপুতি আছে, হ্যাঁ, ছেলে আছে, জি, জি। তাদেরকে সেই জি, কোঠার মুক্তিযোদ্ধা- আওতায় নিয়ে জি, জি, আসে। ছেলে এবং হ্যাঁ, নাতি right. তাদের জন্য করা হয়েছে। তো এইভাবে কিন্তু মূলত কোটা ব্যবস্থা চলতে চলতে প্রায় 2018 সাল পর্যন্ত এই কোটা এরকমই ছিল হ্যাঁ, যে 30% মুক্তিযোদ্ধাদের জন্য, নারীদের জন্য 10%। তার মানে 1996 সালে এটা আওয়ামী লীগ সরকারই করে যে হচ্ছে কি বলে শহীদ যারা হয়েছে দেশের জন্য, যারা প্রাণ দিয়েছে, যাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি, আর তারা হচ্ছে 1996 সাল পর্যন্ত তো অনেকে বয়বৃদ্ধ হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, দেখা যায় যে সরকারি চাকরি করার মতন তাদের শক্তিও নেই। তার কারণে হচ্ছে তাদের নাতিপুতি বলেন বা ছেলে বলেন তাদেরকে কোঠার আওতায় নিয়ে আসে। এটা হচ্ছে 1996 সালে আওয়ামী লীগ সরকার। তো তার মানে আমরা বুঝতে পারছি যে 46 বছর দেখেন আপনি যদি খেয়াল করেন 1972 থেকে নিয়ে কিন্তু 2018 সাল পর্যন্ত জি, দীর্ঘ একটা সময় কিন্তু কোটার মধ্যে ছিলাম আমরা, দীর্ঘ একটা সময়। তো এক্ষেত্রে আমাদের কিছু আপনার কিছু সংস্কার হয়েছে, কিছু হয়েছে, কিন্তু দেখা গেছে বাকি কোটা ব্যবস্থা ছিল। এবং আপনি খেয়াল করছেন কিনা দেখেন 1972 সাল থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত যতবারই কোটা সংস্কার হয়েছে অন্যান্য জেলা বা উপজাতি বা যাই বলেন তাদের কোঠাগুলো, মেধাবী যারা আছে তাদের কোঠাগুলোই কিন্তু সংস্কার করা হয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধার কোঠাটা কিন্তু বহল রাখা হয়েছে, 30% রাখা হয়েছে। রাইট। 46 বছর ধরে এই কোটা ব্যবস্থা বাংলাদেশে প্রচলন ছিল। এরপরে 2018 সালে একটা আন্দোলন হয়, কোটা সংস্কারের আন্দোলন যেটাকে বলতে পারেন। এই আন্দোলন করা হয় কোটাকে একটু সংস্কার করার জন্য। যে কিভাবে কেন আন্দোলনটা হয়েছে? এই আন্দোলনটা মূলত হয়েছে এই জন্য যে আসলে এই যে 46 বছর ধরে কোটা থাকার কারণে আমাদের বাংলাদেশের যারা মেধাবী হয়ে যে যারা কষ্ট করে পড়াশোনা করে নিজেদের ক্যারিয়ারকে গড়ার জন্য চাচ্ছিল মেধা শ্রম দিয়ে, তো এই কোটা ব্যবস্থা থাকার কারণে, জেলাভিত্তিক হওয়ার কারণে, মুক্তিযুদ্ধ কোটা থাকার কারণে দেখেন 45% সাধারণদের জন্য দেওয়া হয়েছে। তো বাংলাদেশ যত সামনের দিকে এগোচ্ছে তত কিন্তু বাংলাদেশের জনসংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আপনার আগে সময় একটা পরিবারে মেধাবী সন্তান একটা হতো, এখন আপনি দেখেন এক পরিবারের মধ্যে একাধিক মেধাবী সন্তান কিন্তু আছে। রাইট। তো এই কোটার এই যে প্রতিবন্ধকতা থাকার কারণে কিন্তু আপনার মেধাবীরা কিন্তু দিন দিন একটু পিছিয়ে যাচ্ছে। এবং আপনি খেয়াল করেন দেখেন এই বিষয়টা এরকমও হয়ে যাচ্ছে আমাদের দেশে যে যারা হচ্ছে কোঠাদারি ছিল, হ্যাঁ, তারা তো এরকমটা মাথায় আসতেই পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না যে আমাদের তো একটা কোঠা আছে, আমরা যদি একটু কমও পড়ি বা আমাদের মেধা যদি একটু কমও থাকে আমাদের চাকরি পাওয়ার একটা চান্স থাকে। কিন্তু যারা হচ্ছে মেধাবী তারা খুব পড়ে, তারপর তাদের মাথায় একটা
টেনশন থাকে আসলে আমি এত পড়াশোনা করার পরও কি চাকরি পাবো কিনা। এই 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 এটা একটা কিন্তু আত্মবিশ্বাস কিন্তু আপনাকে অনেক আগিয়ে নিবে। আপনি হয়তো বা আমি জানি এই না, প্রশ্নটা কিন্তু সবার ভিতরে কিন্তু সবার মুখ থেকে কিন্তু উঠেছে যে যারা এই কোটার মাধ্যমে চাকরি বাকরিতে জয়েন করছিল তাদের কিন্তু এই দুর্বলতা হওয়ার হামেশাই ছিল হ্যাঁ হ্যাঁ যে আমাদের একটা কোটা আছে, এই কোটার মাধ্যমে আমরা সরকারি চাকরিতে জব রাইট করব। রাইট রাইট। আর যারা গরিব বা অসহায় তাদের একটা চিন্তা যে আমাদের তো এরকম কোটা নেই, তা তাহলে আমাদেরকে আমরা পড়তে এত হবে, লেখাপড়া করছি, হ্যাঁ মেহনত করতেই হবে, এভাবে কিন্তু তাদের চাকরি। কিন্তু একটা ছেলে যখন রাত দিন একাকার করে পড়াশোনা করে পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে যখন সে করে পাশ করে এরপরে যখন সে চাকরি বাকরির জন্য জয়েন হতে চায়, তখন এই কোটা সীমাবদ্ধ থাকার কারণে আপনার সে আর ঢুকতে পারছে না। তার যে কাঙ্ক্ষিত সফলতার স্থানে সে যাওয়ার ইচ্ছা পোষণকে এই পর্যন্ত আসছিল, সেটা কিন্তু তার পক্ষে সম্ভব হয়ে পড়ছে না। এই জন্য কিন্তু বাংলাদেশে 2018 সালের আগ থেকে কিন্তু কোটা সংস্কারের একটা আন্দোলন হয়ে প্রকট আকার ধারণ করছিল 2018 সালে। 2018 তারপরে সালে। 18 সালে কিন্তু আমরা দেখি যে সেই কোটা ব্যবস্থা যেটা ছিল আন্দোলনের মুখে পড়ে এখনকার যারা ক্ষমতাসীন আছে তারা তখন 18 সালে ছিল, তখন এটাকে একটা কিভাবে কি জন্য কি কিছু মনে করে তখনকার ছাত্ররা কিন্তু আসলে এটা কিন্তু এটা এখনকার যারা আন্দোলন করছে এই কোটা সংস্কার নিয়ে তারাই কিন্তু তখন আন্দোলন করেছিল, এবং তারা কিন্তু একবারও কিন্তু তারা তাদের মুখ থেকে উচ্চারণ করে নেয় যে আসলে আমরা যে কোটা সংস্কার করতে যাচ্ছে এটাকে আপনি একবারে বাতিল করে দেন, এটা কিন্তু তারা কিন্তু চায় না। বাতিল এই কথাটা কিন্তু কমই ছিল, মানে মূল কথা ছিল যে কোটা সংস্কার করা, যেমন 55 কোটার মধ্যে চলে গেছে, তো তাদের দাবি ছিল যে 55 থেকে কমিয়ে আপনারা এটা 20% করেন, বাকি শতাংশগুলো আপনি ছাত্রদের জন্য মেধাবীদের জন্য আপনি, তাহলে মেধাবীরা দেশের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে। দেখা গেছে 18 সালে কিসের মুখে পড়ে আসলে জানি না আমরা, একদম কোটাটাকে একদম বাতিল করে দেয়। তারপরে এটা হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে 2024 সালে এসে এখন তো আপনারা দেখছেন আপনাদের সামনে। আসলে এখন আপনার কাছে আমার আরেকটু আমি জানতে চাই, যেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আসলে দেখেন কোটা যে ব্যবস্থাটা এটা শুধু আমাদের বাংলাদেশেই আসলে এটাকে এইভাবে আমরা দেখছি, বিষয়টা কি এরকম না, বহির্বিশ্বে আসলে এই কোটা নিয়ে তারা কি বলে বা তাদের বিভিন্ন দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, তারপরে যারা বহির্বিশ্বে আছে ইরান বলেন, মিশর বলেন, আসলে এই সমস্ত কান্ট্রিগুলোতে কি আসলে কি এই কোটা ব্যবস্থা আছে কিনা বা তাদের দেশের আইনটা কীরকম, আমরা যদি একটু আপনি এক্সপ্লেন করতেন। আচ্ছা, ধন্যবাদ, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে আন্দোলনটা হচ্ছে বা কোটা সংস্কার, আসলে বহির্বিশ্বে বা অন্যান্য রাষ্ট্রে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে কোটার কীরকম বিন্যাস, হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন। আপনি দেখেন কোটার যদি আপনি একবারে শুরু লগ্নে যান যে পৃথিবীতে কখন কোটা এসেছে, রাইট একটা বিষয়। আরেকটা হলো যে বর্তমান আমাদের পাশের দেশগুলোতে কিভাবে কোটা বিন্যাস করা হচ্ছে, দুইটা প্রশ্ন। তো আমি আপনাকে একটু আগে বলছি যে ইতিহাসটা আমি একটু সংক্ষেপে টানি, যেহেতু সময় কম, সংক্ষিপ্ত। তো ইতিহাসটা এরকম যে আসলে যখনই যে কোনো দেশ তাদের অবকাঠামো সুন্দর করেছে তখন থেকে মূলত বিশ্বে কোটা ব্যবস্থা ছিল। বাকি নির্দিষ্ট করে বলা যায় না কোন সাল থেকে কোটা ব্যবস্থা শুরু হয়েছে, প্রত্যেক রাষ্ট্রেই ছিল কিছু না কিছু। বাকি তখনকার কোটার বিন্যাস আর বর্তমান কোটার বিন্যাস একেবারেই বিপরীত। তখন ছিল আপনার যারা সমাজের বা রাষ্ট্রের খুব কাছাকাছি বিশেষ শ্রেণী, যেমন প্রজারা অথবা যেই সরকার থাকতো ওই সরকারের কাছের যে মানুষগুলো, অথবা কোনো বংশের যারা সরকারের সাথে সম্পৃক্ত, এরকম বিশেষ এক শ্রেণীর জন্য কোটা তারা এরকম রাখতো। কিন্তু এখনকার যে আমাদের কোটা ব্যবস্থা যেমন হচ্ছে যারা হচ্ছে পিছিয়ে পড়া জাতি আছে, যারা হচ্ছে এর মতো ছিল না, এর মতন বিষয়টা ছিল না, যারা ক্ষমতাসীন ছিল, ক্ষমতাসীনদের ভিতরে যাদের ক্ষমতাসীনদের সাথে যাদের উঠা বসা ছিল বলেন, রাজ্যের যেই সেনাপতি ছিল, আপনি সেনাপতি বলতে পারেন, কিংবা হচ্ছে যারা হচ্ছে রাজ্যের বিভিন্ন ব্রাহ্মণ বলতে পারেন, তাদের জন্যই হচ্ছে এই কোটা ব্যবস্থাটা ছিল, তাদের ছেলে মেয়েদের জন্য। এখন কথা হচ্ছে যে বহির্বিশ্বের যে বিষয়গুলো, আসলে আমাদের এই ভারতবর্ষতে কবে এই কোঠার প্রচলনটা চালু হয় বা কিভাবে আমাদের, তখন তো শুধু রাজাদের যারা সম্পৃক্ত সেনাপতি বলেন, উজির বলেন, তাদেরকে কোঠা দেওয়া হতো। আসলে এই বাংলাদেশ বলেন, ভারত বলেন, পাকিস্তান বলেন, এই ভারতবর্ষে কোঠাটা কিভাবে চালু হয়েছে এবং আমাদের উপজাতি বলেন, যারা নিম্ন শ্রেণী, যাদেরকে এগিয়ে আনার জন্য যেই ব্যবস্থাটা করেছে, এটা কত সালে ছিল? এটা আপনি ধরতে পারেন ব্রিটিশদের যখন এই দেশ শাসন করেছে ভারতবর্ষকে, এই ব্রিটিশদের আগের ইতিহাসটা কিন্তু তখন আপনার যেটা বহির্বিশ্বে ছিল যে বিশেষ শ্রেণীকে প্রায়োরিটি দেওয়া, এটা তখন ছিল। কিন্তু যখন এই ব্রিটিশদের আগের ভারতেরই একটা অঙ্গরাজ্য কোলাপুর, এই কোলাপুরের একজন রাজা ছিল, মহারাজা ছত্রপতি সাহুর।
হুম, উনি মূলত প্রথমবার এই ভারতবর্ষে এই যে এক ধরনের জুলুমের, যেটাকে বলতে পারেন আপনি, বিশেষ শ্রেণীকে প্রায়োরিটি দেওয়া, অন্যকে না দেওয়া, এটার কিন্তু এটাকে বাতিল করে উনি সবার জন্য কোটাকে উন্মুক্ত করেন। কারণ এই ব্রিটিশদের আগে ব্রাহ্মণদের একটা খুব ছিল আমাদের এই ভারতবর্ষে। তখন উনি দেখলেন যে শুধুমাত্র এই কোটার কারণে এই ব্রাহ্মণরাই কোটার মধ্যে আসছে বা কোটার ব্যবস্থার এই সুবিধা নিচ্ছে। তো উনি এসে ব্রাহ্মণ, অব্রাহ্মণ এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য উনি কোটার ব্যবস্থা করেন। এটা এটা হচ্ছে ব্রিটিশদের আগে। এটা হচ্ছে রাজা রাজা ছত্রপতি শাহুর যিনি ছিলেন, ছত্রপতি শাহু তিনি হচ্ছেন এটা ব্রিটিশদের আগে এই যে এই কোটার যারা পরিবর্তন আনেন। হচ্ছে সরকারের বলেন বা রাজার বলেন, যারা কাছের লোক ছিল, তাদেরকে যেন কোটার আওতায় না রেখে যারা হচ্ছে পিছিয়ে পড়া জনগণ, তাদেরকে যেন এটার আওতায় আনা যায় বা তাদেরকে যেন এটার আওতা করা হয়, এই জন্য কিন্তু তিনি এটা নিয়ে খুব কাজ করেন। তারপরে ব্রিটিশরা যখন আমাদেরকে স্বাধীন করছে বা ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করছে, হ্যাঁ, তখন এই কোটার ব্যবস্থাটা কিরকম ছিল? আপনারা নিশ্চয় জানবেন, ইতিহাস পড়লে অবশ্যই অবগত, যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা নিশ্চয় জানবেন যে ব্রিটিশরা আমাদের উপর 200 বছর শাসন করেছে। তখন কিন্তু এই ভারতবর্ষের উপর এক ধরনের আপনার জুলুম, নির্যাতন এই ভারতবর্ষের মানুষের উপর হয়েছে। তখন আমরা ভারতবর্ষে কিন্তু অনেক পিছিয়ে গেছিলাম। জি, তখন ভারতবর্ষের যে মানুষগুলো ছিল তারা কিন্তু অর্থনৈতিকভাবে, শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে কিন্তু মানুষ এক ধরনের পরাজয়ের মধ্যে ছিল। স্বাধীন বলতে কিছুই ছিল না। তখন শিক্ষা, সংস্কৃতি, চাকরি বাকরিতে কিন্তু ভারতবর্ষের মানুষকে কিন্তু ব্রিটিশরা খুব কম প্রায়োরিটি দিত। শুধুমাত্র যারা ব্রিটিশধারী ছিল, লাল চামড়া যারা ছিল, তাদেরকেই সরকারি চাকরিগুলোতে প্রাধান্য দেওয়া হতো, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, ভারত তখন তো এক ছিল। তখন এই মানুষগুলো কিন্তু চাকরি বাকরিতে একটু কম ঢুকতে পারতো, এক ধরনের সুবিধা থেকে খুব বঞ্চিত হচ্ছিল। তখন একটা আন্দোলন হয় ব্রিটিশদের বিপক্ষে। এই আন্দোলনের মুখে পড়ে কিন্তু ব্রিটিশরা লাস্ট পর্যায়ে এই ভারতবর্ষের মানুষকে কিছুটা কোটা প্রবর্তন করে, যে তাদের জন্য কিছুটা কোটা দিয়ে তাদেরকে চাকরি বাকরিতে সুযোগ দিয়েছে। তারপর দেখেন, ব্রিটিশরা আমরা যখন ব্রিটিশকে তাড়ালাম, ব্রিটিশ চলে গেল, তারপরে আপনি খেয়াল করছেন কিনা দেখেন, তারপরে যে কোটা ব্যবস্থা দেখেন, যখন আমরা 1947 সালের দিকে যখন হচ্ছে ভারত থেকে আমরা আলাদা হয়ে পাকিস্তান হয়ে গিয়েছিলাম, তখন আমাদের এই রাজ্যের নাম ছিল পূর্ব পাকিস্তান। তখন ভারত, আমরা কিন্তু দুটা দেশ হয়ে গেছে, পাকিস্তান আর ভারত। তখন আপনি খেয়াল করে দেখেন, তখন কিন্তু আমাদের এই কোটা ব্যবস্থায় কিন্তু আমরা খুব পিছিয়ে পড়েছিলাম, এই যারা পূর্ব পাকিস্তান ছিলাম। আসলে তখন এই পাকিস্তানের সরকার আমাদেরকে কি কোটার আওতায় কি করেছিল, আসলে এটা নিশ্চয় আপনার ইতিহাস অবশ্যই জানা আছে, বা আমরা যারা বাংলাদেশি, বাঙালি, আমাদেরও অনেকেরই জানা আছে যে আমাদের এই ভারত থেকে এই পাকিস্তান পৃথক হয় 1947 সালে। 1947 সালে আমাদের দেশ ভাগ হয়। এটা মূলত ব্রিটিশরাই করে গেছে। তখন পাকিস্তান বলতে একটাই বুঝাইতো, পাকিস্তান বলতে মানে পূর্ব এবং পশ্চিম উভয়টা মিলে পাকিস্তান ছিল। একটা পূর্ব পাকিস্তান যেটা আমরা আছি, আর একটা হল পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমান পাকিস্তান বলতে যেটাকে বোঝায়। তখন আমরা কিন্তু শোষণের ভিতরে ছিলাম, নির্যাতনের মধ্যে ছিলাম, এবং পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে আমরা খুব চাপের মধ্যে ছিলাম। আমরা শিক্ষার থেকে অনেকটা দূরে ছিল আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষগুলো। সংস্কৃতি বলে বা চাকরি বাকরি বলেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সবগুলো থেকে কিন্তু আমরা দূরে ছিলাম। তো তখন মানুষের পক্ষ থেকে একটা গণ আন্দোলন শুরু হয় যে এই পূর্ব পাকিস্তানের মানুষগুলো কেন পিছিয়ে থাকবে। এই পূর্ব পাকিস্তান থেকে দেশের অনেক আয় হয়, পশ্চিম পাকিস্তানে একটা ভালো ট্যাক্স আছে, ভালো ট্যাক্স কিন্তু পূর্ব পাকিস্তান থেকে যেত। আপনারা জানেন যে পূর্ব পাকিস্তান থেকে অনেক কিছু পশ্চিম পাকিস্তানে নেওয়া হতো, স্বাভাবিক। তখন কিন্তু যখন পশ্চিম পাকিস্তানের যারা সেনাপতি ছিল বা যারা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা কিন্তু সেখান থেকে এসে, যেমন এই যে কয়েকদিন আগে আপনারা আফগান জানেন, আফগানকে শাসন করতো ব্রিটিশ পশ্চিমারা, তখন কিন্তু তাদের সেনাপতি বা তাদের আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তারা এই জায়গায় এসে শাসন করেছে। ঠিক এরকমটাই ছিল আমাদের পূর্ব পাকিস্তান, যে তাদেরকে শাসন করতো পশ্চিম পাকিস্তানের আইন শৃঙ্খলা বাহিনী। তখন আমরা পিছিয়ে পড়েছিলাম। তখন এই আন্দোলনটা শুরু হয় যে আমাদের দেশের এত আয় দিয়ে পুরা পাকিস্তান চলছে, তো চাকরি বাকরির সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকবো। তখন মূলত এই আন্দোলনের মাধ্যমে তখন যারা ক্ষমতাসীন ছিলেন তারা এই কোটা প্রদেশ ভিত্তিক কোটা ব্যবস্থান করেন, যে পাকিস্তানের জন্য কিছু কোটা দেওয়া, যেমন প্রদেশ বলতে যেমন যেটা বুঝাচ্ছেন, যেমন আমাদের সিলেট বলেন, একটা সিলেট একটা হচ্ছে আমাদের যেমন বিভাগ, বা চট্টগ্রাম একটা বিভাগ, এরকম বিভাগীয় তারা হচ্ছে একটা কোটা চালু করে, তাই তো? জি।
হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে এটা তো 1972 সালে এসে তো আমরা এরপরে তো আপনার যখন আমরা 72 সালের তাদের থেকে ইতিহাস তো মুক্তি আমরা পাই, একটু আগে বললাম, আমাদের দেশ স্বাধীন হয়, তখন তো বললাম যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আসলে আমাদের এই পার্শ্ববর্তী দেশের যে কোঠার যে ব্যবস্থাটা এখন রয়েছে বর্তমান চলমান, আসলে তারা এই কোঠার সুবিধাটা কিভাবে নিচ্ছে একটা পরিবার, সেটা আসলে আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটা আসলে দরকার যে আমাদের দেশে কোটা সংস্কার আন্দোলন হবে, আমাদের দেশে কোটাকে সংস্কার করে 10% করতে হবে বা 15% করতে হবে, বাকিটা সাধারণ শিক্ষার্থীদের জন্য করা হবে। আমাদের পাশের দেশগুলোতে কি হচ্ছে এটা তো আমাদের দেখার বিষয়। রাইট। একটা বিবেকের কাছে তো একটা প্রশ্ন থেকে যায় যে আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে এই আইন করবে, অন্য দেশে আছে কি না, এটা আসলে আমাদের খতিয়ে দেখা দরকার। যে আমাদের পাশের দেশগুলো যদি দেখেন, সর্বপ্রথম আমি ভারতে যাই, যেহেতু এটা আমাদের সবচেয়ে কাছের এবং বন্ধুবর আমাদের প্রতিবেশী। ভারতে মূলত কোটা ব্যবস্থা আছে। কোটা ব্যবস্থা বর্তমান ভারতে 4টি কোটা সেখানে রাখা হয়েছে। সেটা হলো আপনার জাতভিত্তিক কোটা আছে, তারপর অনগ্রসরদের জন্য কোটা আছে, তারপর আপনার সংখ্যালঘুদের জন্য কোটা আছে। এরকম 4টা কোটা ভারতবর্ষে রয়েছে। সব মিলিয়ে ভারতবর্ষে বর্তমান 49.9% আপনার কোটার মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি খেয়াল করবেন 49, পুরোপুরি 85 ধরেন, 100-র মধ্যে 85 কোটা ব্যবস্থার মধ্যে চলে গেছে। তবে তাদের কোটার তবে ভিন্ন। আমি দেখেছি, আমি জানি, অবশ্যই জানবেন যে তাদের যে কোঠার যে আমরা 50%, আমরা বাঙালিরা তো মনে করতেছি আমরা 56%, তার মানে হচ্ছে তাদের থেকে আমরা পার্থক্যটা কোথায়, কিন্তু তাদের কোঠার আইনটা কিন্তু ভিন্ন। আপনি খেয়াল করেছেন সেখানে যে অবশ্যই আপনি যত বলছেন, আপনি যত জানেন, আমি যেটা আপনি একটু বলি যে ভারতের যে আইনটা আছে, সে আইনটা আসলে আমরা বাঙালিরা যারা কোঠা নিয়ে এখন কাজ করছি বা যারা হচ্ছে এই কোঠা নিয়ে যারা হচ্ছে আমরা আমাদের ফ্যামিলি বা যারা মুক্তিযোদ্ধা ছিল, আসলে একটা পরিবারে ভারতে কিন্তু তারা কিন্তু একবার যদি কোনো কোঠার আওতাভুক্ত কোনো চাকরি নিয়ে ফেলে, দ্বিতীয়বার কিন্তু তাদের ওই ফ্যামিলি বলেন, তার 14 গোষ্ঠী বলেন, যাই বলেন, বাংলা ভাষায় বলেন, তারা কিন্তু আর ওই কোটার আওতাধীনে কিন্তু তারা আর চাকরি নিতে পারে না। এবং হচ্ছে তাদের কোটা ব্যবস্থা কিন্তু যেটা 50% আছে, এটা কিন্তু প্রদেশ ভিত্তিক, আমি যতটুকু জানি। এটা আমার রাইট হচ্ছে কিনা আপনি আমার সাথে সাথে একটু বললেন যে আসলে এটা কিন্তু প্রদেশ ভিত্তিক। প্রদেশ ভিত্তিক বলতে মানে জাত ভিত্তিক তো আছে, জাত ভিত্তিকের সাথে সাথে কিন্তু এটা প্রদেশ ভিত্তিক, যে এই প্রদেশে এই জাত এই সমস্ত লোকের জন্য হচ্ছে এই এত পার্সেন্ট কোটা, এত পার্সেন্ট কোটা, এত পার্সেন্ট কোটা, এবং সব মিলিয়ে হচ্ছে 50%। আমি কি রাইট হচ্ছে কিনা? তো এবং হচ্ছে যেটা হচ্ছে যে কেউ যদি একবার কোঠার সুবিধা নিয়ে ফেলে, তারা কিন্তু তার ওই ফ্যামিলি থেকে কিন্তু আর নিতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশেরটা তো আপনারা এখন সবার সামনেই দেখা, যেটা নিয়ে আমরা করছি। আসলে একদম বহির্বিশ্ব বলেন, যাই বলেন, এখন সবাই কিন্তু যাদের দেশে এই কোঠা ব্যবস্থাটা আছে, তারা কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আছে। কিন্তু বাংলাদেশের যেটা শুধু ভারতেরটা দেখলেন, আমাদের আশেপাশে কিন্তু আরো দেশ রয়েছে। আচ্ছা, আশেপাশে যেমন আপনি মালয়েশিয়ার দিকে দেখেন, মালয়েশিয়া একটা দেশ, সেখানে বর্তমান জনসংখ্যা রয়েছে 3.5 কোটি, কম বেশি অল্প কিছু, 3.5 কোটি। সেখানে কোটা ব্যবস্থার কিন্তু একটা সুষ্ঠু ব্যবহার রয়েছে এবং সুষ্ঠু বন্টন রয়েছে। তাদের যেই জনগোষ্ঠী রয়েছে, তারা সেখানে ভাগ করেছে যে স্থায়ী মালয় জাতি, তারা যাদেরকে পুত্রভূমি বলা হয়, এরা কত পার্সেন্ট, তো তাদের জনসংখ্যা দেখা গেছে তারা হলো প্রায় 50% বা 50 থেকে একটু কম বেশি। এরপরে আছে কিছু চাইনিজ, সেখানে আছে চাইনিজের ধরেন পার্সেন্ট সেখানে 20% ধরতে পারেন। তারপরে সেখানে স্বদেশজাত কিছু সম্প্রদায় আছে, তারপরে কিছু অল্প কিছু অন্যান্য দেশের মানুষ ছিল। তো সব মিলিয়ে যেহেতু মালয় গোষ্ঠীটা একটু বেশি, যেটা সে দেশের মানুষ, তারা কিন্তু জন্মগতভাবে, বংশগতভাবে, তো যেহেতু তারা বেশি সংখ্যায়, এই জন্য সেখানে কিন্তু তাদের জন্য একটা বিরাট পরিমাণ কোটা রাখা হয়েছে 50%, যেহেতু তারা বেশি। এরপরে চাইনিজরা একটু কম, তাদের জন্য একটু কম রাখা হয়েছে, অন্যান্য জাতির একটু কম, তাদের জন্য একটু কম রাখা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল যারা যত বেশি, তাদের তো কোটাটা ওরকম বেশি হওয়া দরকার, যেন রাষ্ট্রের সমস্ত কাজকর্মে, চাকরি বাকরিতে সবাই মিলে অংশগ্রহণ করতে পারে। আপনি যদি এরকম হতো যে সেখানে 50% হলো মালয়ে, সেখানে আপনি কোটা দিলেন 10%, আর চাইনিজরা হইলো 20% শতাংশে, তাদেরকে আপনি দিলেন 50%, তাহলে কিন্তু সেখানে একটা বৈষম্য তৈরি হতো। তখন কিন্তু আমাদের দেশের মতো আন্দোলন তৈরি হতো। কিন্তু না, এখন তো আন্দোলন হচ্ছে না। কেন? আন্দোলন তো হওয়ার কথা নয়, কারণ সেখানে সুষম বন্টন হয়েছে।
যারা বেশি তাদের জন্য একটা বেশি পরিমাণ কোটা দেওয়া হয়েছে, এক্ষেত্রে সবাই চাকরিতে জয়েন করতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। এমনিভাবে কানাডা বলেন অন্যান্য রাষ্ট্র কিন্তু এভাবে চলছে, সুষম বন্টন করে দেশগুলো পরিচালনা হচ্ছে, যার কারণে কোটা নিয়ে তাদের এত ঝামেলা বা এত সমস্যা হচ্ছে না। রাইট রাইট। মালয়েশিয়ার আসলে যদি কোটা যদি আপনি 100%ও কোটা আপনার দেশে থাকে, তারপর যদি সেটাকে যদি আপনি সুষ্ঠুভাবে যদি আপনি জি, বন্টন করে দিতে পারেন, তাহলে কিন্তু এই আজকের যে আন্দোলন এটা কখনোই হতো না। আসলে এখন কথা হচ্ছে সর্বোপরি যেই কথা, আর এখানে আমি একটু আপনাকে জানিয়ে দিতে চাচ্ছি যে যত দেশগুলো আছে আমাদের পার্শ্ববর্তী সমস্ত দেশে কিন্তু কোটা সংস্কার হয়, এটা প্রয়োজনের তাগিদে। যদি দেখেন যে সংখ্যা একটা গোষ্ঠী বেড়ে গেছে, তখন সেখানে আপনি সেই 100 বছর পূর্বে যে আইন করেছেন সেটা অনুযায়ী চলতে হবে, তাহলে কিন্তু একটা সুষম বন্টন এটা বলা যায় না। এই জন্য তারা দেখা গেছে যে ধাপে ধাপে কোটা কিন্তু সংস্কার করেছে, যেটা কিন্তু আমাদের দেশে হয়নি। আমাদের দেশে যেটা হয়েছে, দেখা গেছে যারা মুক্তিযোদ্ধার যে কোঠাগুলো আছে সেটা কিন্তু একদম মানে আমাদের কি বলে যে ঘাড়তেরা বলে আর কি আমাদের বাংলা ভাষায়, এখানে 30% যেখানে আমি আরেকটু যোগ করতে চাই, আপনি এটা জানেন কিনা জানি না, আমাদের যখন দেশ স্বাধীন হয়েছে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখেন যে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল 2 থেকে আড়াই লক্ষ। তার মানে হাজারে তাদের সংখ্যা ধরতে পারেন 1.12% বা এই জাতীয়। আর এটাকে যদি আপনি লাখে হিসাব করেন, আমাদের বাংলাদেশে তো এখন অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, সেটার কথা না বাদ দেন। গত কয়েকদিন আগে একটা রিপোর্টে দেখেছি যে এক মুক্তিযোদ্ধার 7 সন্তান, 2 সন্তান হচ্ছে তার নিজের সন্তান, আর 5 সন্তান কে সেটা আসলে কেউই জানে না। তো বিষয়টা যদি আপনি এইভাবে ব্যাখ্যা করি তাহলে আসলে এটা খুব ক্রিটিক্যাল। এটা তো আমরা বাঙালি জানি। আমরা এখন কথা হচ্ছে যে আসলে এই যে কোটা সংস্কারের যে দাবিগুলো ছাত্ররা করছে, এই কোটার উপকারিতা বা এই কোটা আসলে এটার মানে প্রভাব আমাদের কতটা পড়েছে, আর এটা আসলে এটার উপকারিতাটা কি হতে পারে বলেন তো একটু। এটা যদি আমাদের কোটা ব্যবস্থা যদি না থাকে, বা এই কোটা ছাত্রদেরকে মাত্র 45% দেওয়া হয়েছে বা 44% বলেন, আচ্ছা, আর 56% পুরাটাই হচ্ছে কোটা, মানে যারা একদম কোটা পাবে তাদের জন্য, আর এই শিক্ষার্থী মেধাবীদের জন্য মাত্র 44%। আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যেমন আমি আপনাকে বলছি, আপনি সহজে বুঝবেন। বর্তমান যে প্রাইমারিতে যে চাকরিগুলোর জন্য নিয়োগ দেওয়া হয়, এক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা কিন্তু আপনার পরীক্ষার্থীর সংখ্যা যদি আপনি হিসাব করেন, সেখানে দেখবেন পুরো বাংলাদেশ মিলে সংখ্যায় আপনার পরীক্ষা দিচ্ছে যে সেখানে ধরেন আপনার 20 লক্ষ ছাত্র, হ্যাঁ, বা কম বেশি ধরেন 10 লক্ষই পরীক্ষা দিল, কিন্তু সেখান থেকে নিবে কতজন? মাত্র 10 জন। 10, এটা বেশি ভুল হবে। 10 জন আপনি একটু বাড়িয়ে বলেন, যেটা নেওয়া হয়, ধরেন 1000 অথবা 5000 অথবা 10,000ই নিল। ওকে, তো 10 লক্ষ মানুষ থেকে যদি আপনি সারা বাংলাদেশে 10,000 ছাত্র নেন, তো বাকিরা কি করবে? বাকিরাও তো কষ্ট করে পড়াশোনা করেছে। এখন আমাদের দেশে তো এত স্কুল নাই, তাহলে এত নিয়ে আমি কি করবো? জি, আমার দেশে তো 10,000-এর বেশি স্কুল নাই, আমি এত টিচার নিয়ে কি করবো? আপনি কিন্তু এটা কেন করছেন? এই 10% আপনি নিতেছেন কেন? যেখানে সাধারণদের জন্য রাখা হয়েছে 10%, মানে কিন্তু অন্যান্য কোটা আপনি দেখেন। আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে আমি যে প্রশ্ন করছি এটার সাথে আপনার হয়তো বা আপনি বুঝতে পারছেন কিনা, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি 10,000 লোক নিছেন, 10,000 লোক আপনার প্রয়োজন ছিল 10,000, আমি নিছি 10,000, এবার বুঝেন। হ্যাঁ, 10,000, কিন্তু কোটা তো আরো রয়েছে। মুক্তিযুদ্ধের কোথা থেকে তো ছাত্র নিচ্ছেন, মানে তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধের কোটাতে বা বিভিন্ন কোটাতে আমরা 56% শিক্ষক নিচ্ছি, আর হচ্ছে 40% হচ্ছে বা 44% হচ্ছে আমরা সাধারণ মেধাবীদের থেকে পরীক্ষা। তো এক্ষেত্রে আপনি যদি ওই কোটাগুলো একটু কমিয়ে আনতেন 10,000 থেকে, তাহলে মনে করেন যে আপনি 10,000 শিক্ষক থেকে মনে করেন যে 4,000 শিক্ষক হচ্ছে মেধা আর 6,000 হচ্ছে কোটাধারী। জি, এক্ষেত্রে যদি আপনি কমিয়ে আনতেন মুক্তিযোদ্ধার এই 30% একটু কমিয়ে আনতেন, তাহলে আপনি দেখেন এখানে কিন্তু একটা হাস্যকর বিষয় না, আসলে এটা খুব কষ্টের বিষয়, কিন্তু হাসি মুখে বলছি, যেটা হচ্ছে আমরা 17 কোটি মানুষ থেকে ধরেন 2 কোটি ধরেন হচ্ছে যারা কোটাভুক্ত আছে তাদের সন্তান 2 কোটি, আর বাকি 15 কোটি মানুষ হচ্ছে আমজনতা থেকে আপনি নিচ্ছেন 4,000, আর 2 কোটি থেকে নিচ্ছেন হচ্ছে 6,000। এটাই হচ্ছে একজন এটা হাসি মুখে বলা হচ্ছে। তবে শিক্ষার্থী যখন এই জাতীয় পরীক্ষা দিয়ে যখন পিছিয়ে পড়ে, তখন তার কষ্ট, এটা আপনি তার মনে অবস্থা এটা আসলে ব্যক্ত করা যায় না। এটা মনে হয় না যে মানে আসলে তার ন্যায্য অধিকার বলে বাংলা ভাষায়, যেটা আমি বলতে পারি, যেটা হচ্ছে ন্যায্য অধিকার বলেন, তারা কিন্তু তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে না।
আসলে এই কোঠা নিয়ে যে উপকারিতা বলেন বা যাই বলেন, এখনকার যে ছাত্ররা আন্দোলন করছে, এই আন্দোলনটা কিভাবে কতটুকু যৌক্তিক, এটা আসলে আপনার আপনার সাধারণ যে জ্ঞান আছে, আপনার যে মেধা দিয়েছে আল্লাহ, এটা দিয়ে আপনি যদি বিশ্লেষণ বা বিচার বিশ্লেষণ করেন, আপনি বুঝে যাবেন। জি আর আমাদের এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনার মনে হয়তো বা আর কোনো কনফিউশন নাই যে আসলে এই কোঠার কতটুকু প্রয়োজনীয়তা আছে। তো সর্বোপরি আসলে ভাই আপনি কি বলতে চান এই 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 অবস্থান নিয়ে, আসলে বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি, এটা নিয়ে আপনার বলার কি আছে ছাত্রদের আমার উদ্দেশ্যে? বলার হলো, প্রথম বিষয়, যেহেতু আমি কোনো রাজনৈতিক ব্যক্তি না, রাজনীতি আলোচনা আমি বুঝি না এবং সামনে করব কিনা এটাও আমার নিশ্চিত না, আমি রাজনীতি করব না। বাকি যদি কোনো দাবি যৌক্তিক হয় এবং এটা যদি সবার স্বার্থে হয়, তাহলে এই দাবি মেনে নেওয়ার মধ্যে আমি, আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আমি কিছু মনে করি না যে এক্ষেত্রে আমি পূর্বে যে আইন করেছি সেটার উপরে আমার থাকতে হবে, এরকম কোনো বিষয় আমি মনে করি না। এটাকে সংস্কার করা যায়। এখন ছাত্ররা যারা আবেদনগুলো করছে, তারা কিন্তু একেবারে মেধাশূন্য ছাত্র না। তারা কিন্তু আপনি দেখেন বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, ভার্সিটির কিন্তু ছাত্র, বিপুল পরিমাণ মেধা, তাদের যোগ্যতা রয়েছে। এখানে আমার আরেকটা জিনিস জনগণদেরকে জানার প্রয়োজন মনে করছি, যেটা হচ্ছে দেখেন, এই 1952 সাল বলেন, তারপরে হচ্ছে 1947 সাল জি, বলেন, জি। এই যত আন্দোলনগুলো হয়েছে আসলে, রাইট। এবং আপনি যদি ইসলামের দিকেও তাকান, ইসলামে যারা আছে সাহাবীরা ছিল, আসলে এই ইসলাম যেমন আবু জাহেলের যে গর্দান জি, যারা জি, কেটেছে, আপনি তো আসলে বললেন। এই সব কিছুই কিন্তু আসলে এই যুবকরাই করেছে, বা যুবকরা করেছে। এই শিক্ষা আসলে যারা এই মেধাবী, বা যারা হচ্ছে যারা পড়ালেখা করেছে, বা যারা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, বা হচ্ছে যারা হচ্ছে যুবক টকবকে যুবক ছিল, তারাই কিন্তু এই আইনগুলো, এটা শুধু আজকে আমরা আপনি আমরা আসলে- যে ভাষায় জি। কথা বলছি, আপনি যদি একটু বলেন তাহলে মনে হয় বেশি ভালো হতো, যে আমরা আজকে যে ভাষায় কথা বলছি, এই দেখেন। ভাষাটা কিন্তু আসলে এই যারা মুরব্বী আছে তাদের তাদের মানে অবদানটা অতটা ছিল না যতটুকু ছিল হচ্ছে এই যুবক। 1952 সালে যে আন্দোলনটা, পাকিস্তান তখন এই আন্দোলন করেছিল, এই আইন পাশ করেছিল যে ভাষা হবে আপনার পাকিস্তানি ভাষা বা পাকিস্তানি উর্দু উর্দু ভাষা। উর্দু ভাষা। তখন কিন্তু আমাদের বৃদ্ধরা কতটুকু করেছে সেটা আমাদেরও জানা নেই। বাকি যুবকরা যা করেছে সেটা আমরা জানি। সেটা আমরা জানি, যে যুবকরাই কিন্তু এই আন্দোলনের সামনে ছিল, অগ্রসর। তাও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়, জি, আপনি জি। যদি খেয়াল করেন, জি, দেখেন জি, এই তারাই। 1972 এরাই। সালে জি। 1972 সালে আমাদের এখন বাংলাদেশের যাকে নিয়ে আমরা হয়তো বা বেশি কথাবার্তা বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মনে করেন যে 1972 সালের যে স্বাধীনতার ঘোষক বলেন, যাই বলেন, 1971 সালে। 1971 সালে জি। যা হয়েছে, এটার মূল দায়িত্ব বা জি, মূল ওনার কাণ্ডারি পাশে হিসাবে কিন্তু আমরা সবাই এখন যুবকই ছিল। যে উনি কিন্তু শেখ মুজিব, উনি কিন্তু আমরা ঢাকা জেনে থাকি, ভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং ওনার মাধ্যমে কিন্তু এই 7 মার্চের ভাষণের কথা যেটা হচ্ছে জি। কথা বলে, তখন কিন্তু এই ভাষা আন্দোলন বলেন 1952 সালের, তারপরে হচ্ছে এই 71 সালের এই দেশকে স্বাধীন করা, আসলে এই যুবক থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শুরু হয়। জি, আসলে শুধু একটা সমাজ না, আপনি এই আপনি কথা মনে নির্দ্বিধায় বলতে পারেন যে একটা বিশ্ব, রাষ্ট্র, একটা জি, রাষ্ট্র, একটা বিশ্ব, একটা জাতি, একটা একটা জাতিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই যুবকরা যদি যুবকরাই চেষ্টা যথেষ্ট। করে, সৎ সাহস নিয়ে যদি এগিয়ে যায়, যুবকরা পারবে, কারণ তাদের সেই উদ্যমতা আছে, শক্তি এবং আছে। এই ইসলাম জি। আপনি যদি খেয়াল করেন, আপনি যদি আমি জানি না হয়তো আপনার কিভাবে কি, এই যেমন যুবকদেরকে আজকে আমরা এই মেধা শূন্যতা করে দিচ্ছি, তাদেরকে চাকরি থেকে দূরে ঠেলে দিচ্ছি, অযোগ্যদেরকে যোগ্য স্থানে এনে বসাচ্ছি, আসলে এটা কিন্তু একটা কিয়ামতের আলামত। আপনি আলেম মানুষ, আপনি আমাদের আরো ভালো জানেন। অবশ্যই হাদিস আছে বিষয়টি যে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজির সা, যে অযোগ্যদেরকে নেতৃত্বে দেওয়া হলে কিন্তু তোমরা কিয়ামতের অপেক্ষা করতে পারো, এটা একটা হাদিস। এই যেখানে আপনি হাদিসটা বলে দিয়েছেন, আমি মনে করে দিয়েছি, মাশাআল্লাহ। দেখেন এই যে কথাটা, এটা কিন্তু আমি মিথ্যা বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নাউযুবিল্লাহ, আল্লাহ রাসূল কখনো মিথ্যা বলেন না। এটা হতেই পারে না। তো তিনি বলেছেন যে যোগ্যরা যখন পিছিয়ে পড়বে এবং অযোগ্যরা পিছিয়ে পড়েছে ভাইজান। আপনি দেখেন ঢাকা ভার্সিটির সামনে যান, সেখানে শরবত বিক্রি করছে কারা? ওই ভার্সিটি থেকে ভালো নম্বর পেয়ে পরীক্ষা পাশ করেছে এমন ছাত্ররা কিন্তু পিছিয়ে শরবত পড়েছে বিক্রি বা করছে, শরবত বিক্রি করছে, ফুটপাতে এরকম চটপটি বিক্রি করছে। আপনি খেয়াল করবেন, অবশ্যই দেখতে পাবেন। তাহলে কি এই বিজনেস করা কি খারাপ জিনিস? না, আমি আপনি কি বিজনেস, বলতে চাচ্ছেন? খেয়াল করবেন, আমি বিজনেসকে খারাপ করছি না। আচ্ছা। তারা যেহেতু পড়াশোনা করেছে, তাও কোন বিশ্ববিদ্যালয় থেকে, বাংলাদেশে সুনামধন্য একটা প্রতিষ্ঠান থেকে, তো তাদের তো এখানে থাকা উচিত ছিল না। তাদের জন্য তো সরকার এমন কোনো অবস্থান তৈরি করে দিবে যে তারা দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য
তাদের বুদ্ধি, তাদের পরামর্শ, তাদের আরো মানে কলাকৌশল, তাদের মেধাকে অমূল্যায়ন ব্যবহার করা হয়েছে। যেতে পারত। আসলে এটা হচ্ছে মূল কথা। এখন দেখেন, আপনি যদি খেয়াল করেন, দেখেন আসলে যখন আপনি দিন দিন মনে করেন যে মেধাবী যারা আছে তাদেরকে আপনারা পিছিয়ে রাখবেন এবং অযোগ্যদেরকে যোগ্য স্থানে বসাবেন, এক তো এটা কিয়ামতের আলামত। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি ইতিহাস ঘাটেন, বা আপনি হয়তো বা জানেন যে ইতিহাস যদি ঘাটেন, আপনি ফেরাউনের দিকে তাকান। আমরা আজকে দেখেন, আপনি মিশরের জাদুঘরে ফেরাউনকে রাখা হয়েছে, আপনি যদি ফেরাউনের দিকে তাকান, ফেরাউন নিজেকে খোদা দাবি করছে। এই খোদা দাবি করছে কিভাবে? খোদা দাবি করছে, সে কি ক্ষমতায় এসে কি নিজেকে খোদা দাবি করছে? বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। সে যদি নিজেকে ক্ষমতায় এসে যদি নিজেকে বলতো যে আমি তোমাদের খোদা, আমাকে তোমরা খোদা মানো, আসলে তখন তাকে জোতা পিটা করে ক্ষমতা থেকে নামিয়ে দিতে হয়তো তখনকার সিস্টেমটা। আসলে সিস্টেমটা কিরকম হয়েছে সেটা আমি 1 মিনিট আপনাদেরকে এক্সপ্লেন করবো। বিষয়টা হচ্ছে, আপনারা সবাই জানেন যে ফেরাউন একজন তরমুজ বিক্রেতা ছিল। আপনারা এটা নিয়ে, তরমুজের যখন সিজন আসে তখন এটা নিয়ে খুব কথা বলতে হয়। তরমুজের দাম বাড়িয়ে দিলে ফেরাউনের কর্মকাণ্ড করছে মানুষগুলো। আসলে দেখেন, ফেরাউন ঠিকই তরমুজ বিক্রি করছে, ফেরাউনের সাথে একজন ফ্রেন্ড ছিল তার। তারপরে তারা সেই জায়গা থেকে ফেরাউন আস্তে আস্তে পর্যায়ক্রমে সে কিন্তু এসে মিশরের যে একটা পার্লামেন্টের যে একটা কবরস্থান ছিল, সেই কবরস্থানে সে দায়িত্বরত অবস্থায় দারোয়ানের চাকরি করে। তখন কিন্তু সে দেশে, তখন আগের কালে কিন্তু আপনি খেয়াল করেন কিন্তু অনেক মহামারী দেখা দিত। এই যে আমাদের করোনা যেরকম গেছে, অনেক মহামারী দেখা দিত। তখন এরকম একটা মহামারী হঠাৎ করে দেখা দেয়, তখন হচ্ছে মানে এত পরিমাণ মানুষ মারা যায়, তখন মানুষকে মানে দাফন করার জন্য জায়গা পাচ্ছিল না। তখন মানুষ যখন ওই কবরস্থানে মানুষকে দাফন করতে যাচ্ছিল, তখন ফেরাউন ওই কবরস্থানের দারোয়ান ছিল। তার আসল নাম কিন্তু ফেরাউন না। তখন মানুষ তাকে ফেরাউন নাম দিয়েছে, বা এটা কিন্তু একটা উপাধি বলতে পারে। তো তখন সে কি করতো, কবরস্থানে, সেই রাষ্ট্রীয় কবরস্থানে দাফন দেওয়ার জন্য যদি বাংলাদেশের টাকায় যদি আপনি চার্জ ধরে থাকেন, তখন তো দিনার বা তাদের মুদ্রা ছিল, অন্য কিছু। তো 1 টাকা ধরেন, 1 টাকা ছিল, তুমি আমাদের এই গোরস্থানে যদি তোমার লাশটাকে দাফন করো, তাহলে তোমাকে 1 টাকা পে করতে হবে, সরকারি চার্জ এটা দিতে হবে। তখন কি করলো, সে বাড়িয়ে দিছে, সে বাড়িয়ে সেটাকে 5 টাকা করে ফেলছে। এরকম লোক কিন্তু ওই আমলে ছিল, এই আমলে নাই, এরকম নাই। দেখেন, তখন কিন্তু সে 5 টাকা করে ফেলছে। করে ফেলার পরে যখন ধরেন আপনি যদি 1000 মানুষ দাফন দেন, এক কথা হলো যে সে যে জায়গায় 100 টাকা উঠার কথা ছিল, সেই জায়গায় সে উঠেছে 5000 টাকা। সে এই টাকাটা নিয়ে সে রাজার কাছে দিয়ে বলছে যে দেখেন আমি কত বড় দায়িত্ব পালন করছি। তো রাজা ওরকম একটু গদ্দপ টাইপেরই ছিল, সে ওই যে একটু লোভী ছিল। প্রত্যেকে ক্ষমতা পেলে তো দেখা যায় যে আসলে লোভ তার ভিতরে কাজ করে, শয়তান তাকে ধোঁকা দেয়। তখন রাজা বলছে, না তুমি তো ভালো কাজ করেছো, তোমাকে আসলে দায়িত্ব দেওয়া দরকার। আসলে এরকম করে সে দারোয়ানের দায়িত্ব থেকে বিভিন্ন দায়িত্ব, উপরে তার পদ উঠতে সে একটা পর্যায়ে যায়, সে সেনাপতি বা রাজার সাথে সে সম্পৃক্ত হয়ে গেছে। যেমন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছে যে একজন পিয়নে চাকরি করে, তার সেও 400 কোটি টাকার মালিক। ভাই অলরেডি উনি পালিয়ে গেছেন। 400 কোটি টাকা, আপনি কল্পনা করতে পারেন না। 400 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। পিয়নের যদি 400 কোটি টাকা সম্পদ থাকে, আসলে তখন তাহলে ফেরাউন কেন পারবে না? তখন ফেরাউন যখন ওই রাজা যখন যেভাবেই হোক রাজা ইন্তেকালের পর রাজ্যের ভিতরে একটা হই হুল্লোড় চলে যায়। কেন ফেরাউন তখন ওই যে কি করতো, যখন সে একটু ক্ষমতায় আসছিল, তখন সে সমাজে খুব ভালো কাজ করা শুরু করেছে। করে দেওয়ার পর মনে করেন যে সমাজের মানুষ তাকে খুব বিশ্বাস করতে শুরু করে। যেমন হচ্ছে আমাদের দেশের এখন যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, দেখা যায় তারা বিভিন্ন সময় বন্যস্তদের সময় তারা খুব মানে সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যায়, এবং হচ্ছে যখন আমাদের যুবকদের ইমোশনাল জায়গা বলতে হবে, মানুষ আসলে এগুলা ইমোশনাল ভাবে কিন্তু ব্যক্ত করে, ওইভাবে মানুষ গ্রহণ করে। আসলে এই যে বিষয়গুলো, তখন কিন্তু দিন দিন কিন্তু ফেরাউন কিন্তু তখন ক্ষমতায় এসে, তখন কিন্তু তাকে কিন্তু সমাজের মানুষ বলে যে না, আপনাকেই প্রয়োজন আমাদের দেশ চালানোর জন্য। তখন মানুষ তাকে ধরে ভোট দিয়ে বা বলেন যেভাবেই বলেন, তাকে হচ্ছে রাজা বানায় দেয় ফেরাউন। তখন ওই ফেরাউনের যে এক ফ্রেন্ড ছিল বললাম, সে ফ্রেন্ড কিন্তু ফেরাউনকে বলতো যে তুই সামনে থাকবি, আমি পিছনে থাকবো, যত বুদ্ধি লাগে আমি তোমাকে দেবো। তো তখন ওই বন্ধুই বুদ্ধি দিছিল, যদি ফেরাউন বলছে আমার একটা আশা আছে, আমার খুব বড় একটা আশা, আমি নিজেকে সবার ঊর্ধ্বে মনে করব, নিজেকে আমি খোদা হিসাবে দাবি করব। তখন তার ফ্রেন্ডই তাকে বুদ্ধি দেয় যে তুমি যদি নিজেকে খোদা হিসাবে দাবি করতে চাও, তাহলে তোমার এই জাতিকে মূর্খ বানাতে হবে। দেখেন ঘুরে ফিরে আমি কোথায় আসছি, তোমার এই জাতিকে তুমি পথভ্রষ্ট করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে তোমার কি করতে হবে, তোমার দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব বন্ধ করে দাও। ঠাস করে ফেরাউন কি করলো, এরপর ঘোষণা দিল তোমাদের এত লেখাপড়া করার দরকার নাই, তোমাদেরকে আমি যা দিচ্ছি, তোমাদের এত কষ্ট করে তোমাদের লেখাপড়া করার দরকার নেই, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল।
জাস্ট বন্ধ করে দিল, এখন তার ছেলে মেয়ে লেখাপড়া করতে যাচ্ছে না। তারপর হচ্ছে রাজ্যের যারা হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিজীবী যারা ছিল তাদেরকে দিয়ে আস্তে আস্তে ধরে বিভিন্ন সাজায় শিক্ষা ফেলে প্রতিষ্ঠান সেই আমলে বন্ধ হয়েছে ভাইজান, আমাদেরও কিন্তু হচ্ছে। রাইট রাইট। তখন কিন্তু ফেরাউন কিন্তু সিস্টেমে ফেলে কিন্তু ওই যারা হচ্ছে রাজ্যের ভিতরে একটু জ্ঞানী ছিল বা বুদ্ধিজীবী ছিল, যারা হচ্ছে একটু নামি দামি লোক ছিল, লেখাপড়া জানতো, তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে বা বিভিন্ন আইনে ফালে দিয়ে তাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে তাদেরকে শাস্তিতে দিয়ে তাদেরকে কিন্তু ইন্তেকাল বা তাদেরকে মেরে ফেলে। তখন কিন্তু যখন একটা জাতি এক যুগ ধরে লেখাপড়ার ভিতরে না থাকে তখন কিন্তু সেই জাতিটা আস্তে আস্তে মূর্খের দিকে চলে যায়। তখন ফেরাউন যখন ক্ষমতা শেষ, আপনি তো জানবেন যে ক্ষমতা যখন সে 20 বছর 25 বছর তার পারিয়ে যায়, তখন ফেরাউন যখন জাতিগুলো সব মূর্খের দিকে চলে গেছে, তখন ফেরাউন একদিন রাজ্যের তার সিংহাসনে বসে সে বলে দিল যে আমি তোমাদের খোদা, আমার কথায় তোমাদের চলতে হবে, আমি চাইলে সব করতে পারি। তখন জাতিটা মূর্খ ছিল, আসলে তারা কিভাবে কি বলবে, তারা মনে করছে যে হ্যাঁ না এটাই সঠিক। আসলে এটা একটা কোরআনের কথা, কারণ আসলে কোরআনে কিন্তু এটাই বলে যেই জাতির কাছে শিক্ষা থাকবে না তারা কিন্তু মানে কোনটা সঠিক কথা কোনটা ব্যাঠিক কথা সেই কথার মাঝে কিন্তু পার্থক্য করতে পারবে না। স্বাভাবিক, আপনি সাধারণ জ্ঞান দিয়ে বুঝেন। আপনি যদি এই দেখেন বাংলাদেশে যখন দেখি বিভিন্ন সাংবাদিকরা যখন ইন্টারভিউ নেয়, রিক্সাওয়ালাকে গিয়ে বলে মামা দেশেতে এই আইন করছে, এটা সম্পর্কে আপনি কি বলবেন, তখন কিন্তু তারা বলে যে ভাই আমি মূর্খ মানুষ, আমি কি বলবো, আমি জানি না কিছু, আমি দিন আনি দিন খাই, আমার হচ্ছে এই অবস্থা। তো বিষয়টা হচ্ছে এরকম। আজকে অনেক কথা বলে ফেলছি, আসলে এগুলোর ভিতরে আসলে আমি মনে করি আপনাদের অনেক কিছু জানার ছিল। তো যেই জাতিকে আপনি মূর্খের দিকে ফেলে দিবেন, এক কথা হচ্ছে শিক্ষার আলো থেকে তাদেরকে দূরে ঠেলে ফেলে দিবেন, আসলে দিন দিন আপনিও পথভ্রষ্ট হয়ে যাবেন এবং এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে মূল কাহিনী। সঠিক শিক্ষা আসলেই প্রয়োজন। সঠিক শিক্ষা ছাড়া দেশ কখনো আগানো যাবে না। সঠিক শিক্ষার মাধ্যমে একটা দেশ আগাইতে পারে। তার মানে আমাদের বুঝতে হবে, আমাদের মেধাবীদেরকে, আমি যতটুকু মনে করলাম আজকের এই মেধাবীদেরকে আসলে সঠিক জায়গায় দেওয়া দরকার। মেধাবীদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। মেধাবীদের আসলে তাদের আন্দোলন কিন্তু তাদের সঠিক আন্দোলন, আসলে তাদেরকে তাদের মর্যাদা দিয়ে আমি মনে করি সসম্মানে যে ভাইগুলো আসলে শহীদ হয়েছে, আসলে দেখেন শহীদ মানে এটা খুব কষ্ট লাগে। মানে এই যে রংপুরের একটা ছেলের দেখলাম, আসলে এটা বুকটা ফেটে যায়। আসলে একটা মানুষ কতটা আত্মবিশ্বাস হলে সে তার নিজের তাজা রক্ত মানে এইভাবে ঢেলে দিতে পারে। বলেন তো, তার ভিতরে একটা কিন্তু শক্তি কাজ করছিল। বুলেটের সামনে দেখেন এই ছেলেটার কিন্তু আমরা কিন্তু আগে জানতাম না যে এই ছেলেটাকে আসলে ছাত্রলীগ করে বা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত কিনা, এটা কিন্তু আমরা আগে জানতাম না। কিন্তু এই ছেলেটা মারা যাওয়ার পরে আমরা জানতে পারি সে একটা মানে একদম নিম্ন ফ্যামিলি থেকে উঠে আসা, নিজের কষ্টে নিজের পরিশ্রমে সে মেধাবী হয়ে একদম ক্লাস 5 থেকে সে বৃত্তি পেতে 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 একজন রোকেয়া কলেজের মতন একটি স্থানে কিন্তু সে ইংলিশ বিভাগের একজন ভালো স্টুডেন্ট ছিল। তো এই ছেলেগুলার আসলে মেধাগুলার মূল্যায়ন না করে আজকে তাদের উপরে গুলি চালানো হচ্ছে। এটা আসলে আমরা বোকা, আমরা ওই যে বলে না, আমরা দিন দিন মূর্খ হয়ে যাচ্ছি, আমাদেরকে যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি। তো সর্বোপরি ভাই আপনার যদি কিছু বলার থাকে। সর্বোপরি আমার কথা হলো যে এই দেশ মানুষ স্বাধীন করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশে রক্তপাত হোক দ্বিতীয়বার, এটা কিন্তু কোনো প্রকৃত মুক্তিযোদ্ধারা চায় না। হ্যাঁ, আমরা দেখছি, আমরা অনেক মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দেখছি যে রাজপথে এসে কিন্তু তারা বলছে আমার বাবা 2013 সালে এত জনে মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার একদিন আগে মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে আমাদেরকে বলছে যে বাবা এই আমি মুক্তিযোদ্ধা ছিলাম। এই জন্য প্রথম কাজ এটাই যে আসলে এই দেশে রক্তপাত হোক, এটা ইসলাম সমর্থন করে না। একটা দেশ যদি সামনে দূরে এগোতে চায়, মানে সে সফলতার মুখ দেখতে চায় কোনো দেশ, তাহলে কিন্তু এই রক্তপাত দিয়ে কোনো দেশ সফলতার শীর্ষ চূড়ায় কখনো পৌঁছতে পারবে না। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে এই রক্তপাত বন্ধ করতে হবে। এক্ষেত্রে যাদের করণীয় যেটা তারা সেটা করলেই হবে। যারা বন্দুক চালায় বা যারা বন্দুক চালানোর ক্ষমতা দেয়, উভয় পক্ষ যদি বন্দুক চালানো বন্ধ করে দেয় বা নির্দেশ যদি অফ করে দেয়, তাহলে কিন্তু এখানে রক্তপাত আর হয় না। এখন আর ছাত্র ভাইরা যারা আন্দোলন করছে তাদের প্রতি তো আমাদের সবিনয় আবেদন এটাই থাকবে, এবং তারা কিন্তু আমাদের যে ইমোশনাল জায়গা এটা কিন্তু তারা এখনো অতিক্রম করেনি। কারণ যতগুলো আমরা হামলার ফুটেজ দেখেছি, এক্ষেত্রে তারা কখনো আকবারই করে না। তাদের উপরে হামলা করার পরে কিন্তু তারা রক্ষা করছে, বা তারাও যেভাবে তাদের রাষ্ট্রীয় যে একটা নিয়মের ভিতরে ছিল, আমাদের আশা থাকবে এটা যে তারা ভবিষ্যতে এইভাবে নিয়মের ভিতরেই থেকে আন্দোলন করবে। বিভিন্ন অসামাজিক কাজ, দেশের ক্ষতি হয়, মানুষের দুর্ভোগ হয়, এটা থেকে বিরত থাকতে হবে। বাকি
কথা হলো যে আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে করে হবে। তাদের যৌক্তিক দাবিকে যৌক্তিক আপনারা মেনে নেন, আসলে এটাই যৌক্তিক। এই বলেই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।